নমস্কার বন্ধুরা, আটকুঠুরি নয় দরজার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। গল্পটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। হ্যাঁ, এই পরিকল্পনায় ঝুঁকি আছে, কিন্তু বন্ধুগণ, ইঁদুরের মতো বেঁচে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়। হয় এখনই, নয় আর কখনো নয়। বালিশে হেলান দিয়ে আধশো অবস্থায় আকাশলাল বলল কথাগুলো। তার মুখের চেহারা ফ্যাকাশে, দেখলেই অসুস্থ বলে মনে হয়। বয়স 50-এর গায়ে, শরীর মেদহীন। ঘরের ভেতর শ্রোতা হিসেবে যে 3জন মানুষ বসে আছে তাদের চিন্তিত দেখাচ্ছিল। 3জনের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষটির নাম হায়দার আলী। ভাবতে গেলেই তার চোখ বন্ধ হয়ে যায়। সেই ভঙ্গি নিয়েই হায়দার বলল, এখন আমাদের শেষবার চিন্তা করতে হবে। তুমি যখন প্রথম এই পরিকল্পনার কথা আমাকে বলেছ, তখনও আমি পছন্দ করিনি, আর এখনও আমার ভালো লাগছে না। একটু ভুল মানেই তোমাকে চিরজীবনের জন্য হারাবো। কিন্তু এই মুহূর্তে তোমার বেঁচে থাকাটা দেশের পক্ষে অত্যন্ত জরুরি। কিভাবে বেঁচে থাকা? এভাবে জলের তলায় দম বন্ধ করে? কোন কাজটা আমি করতে পারছি? আর কাজই যদি না করতে পারলাম, তাহলে বেঁচে থাকার মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। আমি না থাকলে তুমি সেই কাজটা করবে, ডেভিড করবে, অজস্র মানুষ এগিয়ে আসবে। আমাকে কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই বেঁচে থাকতে হবে। এই শরীর নিয়ে ওরা আমাকে সেটা করতে দেবে না। 5 লক্ষ টাকার পুরস্কার এমনি এমনি ঘোষণা করেনি সরকার। দ্বিতীয় মানুষটির নাম ডেভিড। নিচু গলায় বলল, ওটা এখন 10 লক্ষ হয়েছে। তৃতীয় মানুষটি বয়সে নবীন। ওরা আপনাকে পেলে যন্ত্রণা দেবে। জানি, আমি সব জানি। আকাশলাল হাসতে চেষ্টা করল। হায়দার আলী বলল, কোনো সুযোগ না দিয়ে ওরা ইলেকট্রিক চেয়ারে বসাবে। সব জানি, তবুও আমি ধরা দিতে চাই। এটাই শেষ কথা। আমি আর কতদিন আন্ডারগ্রাউন্ডে থাকবো? কোথায় থাকবো? 10 লক্ষ টাকা হয়েছে বলছো। এত টাকার লোভ সামনে থাকলে আমি নিজেকেই বিশ্বাস করতে পারবো না। এই গরিব দেশের সহজ মানুষগুলোকে লোভী করে তোলার কোনো অধিকার আমার নেই। আকাশলাল নামতে চেষ্টা করলো বিছানার থেকে। হায়দার আলী এগিয়ে যেতেই সে হাত মেরে জানালো, ঠিক আছে। ডেভিড বলল, সাধারণ মানুষ কিন্তু 10 লক্ষ টাকায় ভোলেনি। ভার্গিসকে নাজেহাল করতে আমি একটি লোককে পাঠিয়েছিলাম হেডকোয়ার্টার্সে মিথ্যে খবর দিয়ে। সে কাজটা করে ফিরে এসেছে। মারধর খেয়েছে, কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি। আপনার চিঠিটা নিশ্চয়ই ভার্গিস পেয়ে গেছে। ওকে আমার হয়ে ধন্যবাদ দিও। সাবধানে পা ফেলে আকাশলাল পাশের দরজা দিয়ে টয়লেটে ঢুকে গেল। ওরা 3জন চুপ করেই বসে রইল। যে সংগ্রাম শুরু হয়েছিল 3 বছর আগে, আজ তা প্রায় বিধ্বস্ত। একদিকে সামরিক শক্তির পাশব অত্যাচার, অন্যদিকে তথাকথিত কিছু বিপ্লবীদের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও এখনও যেটুকু আশা টিমটিম করে জ্বলছে, তা যে আকাশকে কেন্দ্র করেই, তা এই 3জনের বেশি কারোর জানা নেই। 3 বছর ধরে শুধু আকাশকে নয়, নিজেদেরও গোপনে রাখার চেষ্টা চালিয়ে যেতে হয়েছে প্রতি মুহূর্তে। এদেশের মন্ত্রী পরিষদ এবং পুলিশ চিফ ভার্গিস নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবেন যেই তারা জানতে পারবেন আকাশলাল জীবিত নেই। মানুষের স্বাধীনতার পক্ষে এই লড়াই থমকে যাবে আরো অনেকটা বছর। 3জনের অস্বস্তির কারণ এখন এক। টয়লেটের আয়নায় নিজের মুখ দেখছিল আকাশলাল। গাল বসে গিয়েছে। অনেকদিন পর নিজের মুখটাকে ভালো করে দেখল সে। বয়সের আঁচড় নয়, অবহেলার প্রতিক্রিয়া মুখ জুড়ে। তবুও রাস্তায় নামলে যে কোনো মানুষ চিনতে পারবে তাকে। মুখের এই বিধ্বস্ত অবস্থাও তাদের বিভ্রান্ত করবে না। মানুষের মতো কোনো প্রাণীর মুখ এক জন্মে এতবার বদল হয় না, অথচ তার তো দীর্ঘদিন ধরে একই রয়ে গেল। বাইরে বেরিয়ে আসার সময় মাথাটা একটু ঝিমঝিম করে উঠল। একটু দাঁড়াতে গিয়েই মত পাল্টালো সে। 3 জোড়া উদ্বিগ্ন চোখ তাকে দেখছে। ওদের আরো উদ্বিগ্ন করার কোনো মানে হয় না। বিছানায় ফিরে আসা মাত্রই দরজায় শব্দ হলো। হায়দার আলী জানতে চাইল, কে ওখানে? উত্তর এলো, ডাক্তার এসেছেন। এ বাড়িতে এবং বাড়ির বাইরের রাস্তায় এখন 24 ঘন্টা পাহারা। সন্দেহজনক কিছু দেখলেই খবর পৌঁছে যাবে এই ঘরে।
হায়দার ভেতরে আসতে নির্দেশ দিল। ডাক্তার ঘরে ঢুকলেন। বালিশে হেলান দিয়ে আকাশলাল হাসল। আসুন ডাক্তার। ভদ্রলোক খাটের পাশে এসে জিজ্ঞাসা করলেন, আপনি এখন কেমন আছেন? ভালো ভালো, বেশ ভালো। কারো সাহায্য ছাড়াই টয়লেটে যাচ্ছে। হাঁটার সময় মাথা ঘুরছে না তো? কাল অবধি ঘুরছিল, আজ আর হচ্ছে না। আমি পরীক্ষা করব, আপনাকে বালিশ সরাতে হবে। ডাক্তারের নির্দেশ মান্য করল আকাশলাল। ডাক্তার পরীক্ষা করে যে সন্তুষ্ট হয়েছেন তা মুখ দেখিয়ে বোঝা যাচ্ছিল। আকাশলাল স্বস্তি পেল। এবার আপনাকে জামাটা খুলতে হবে। আকাশলাল জামার বোতাম খুলতেই বিশাল ক্ষত চিহ্ন বেরিয়ে এলো। তার অনেকটা শুকিয়ে গেলেও ওটা যে সাম্প্রতিক তা বুঝতে অসুবিধা হবার কথা নয়। আঙুল রাখলেন ডাক্তার। এখানে কোনো ব্যথা বোধ করেন? বিন্দুমাত্র না। আমি একটা স্প্রে দিচ্ছি, দিনে 2 বার ব্যবহার করলেই পরশুদিন পুরনো হয়ে যাবে। ধন্যবাদ। পরশুদিন তো অনেক সময়। না, অনেক সময় নয়। আমার যে কোনো পেশেন্টকে আমি আপনার অবস্থায় আরও 10 দিন বাইরে যেতে দিতাম না। এখনও বলছি, আপনি দুঃসাহস দেখাচ্ছেন। এই কথাগুলো বলার সময় ডাক্তার যেভাবে ঘরের অন্য 3 জনের দিকে তাকালেন তাতে স্পষ্ট বোঝা গেল তিনি সমর্থন চাইছেন। ডেভিড উঠে এলো। ডাক্তার, আপনি ওকে সুস্থ বলবেন না? দ্রুত মাথা নাড়লেন ডাক্তার। না, একটা বড় পরীক্ষা ওর শরীরে করা হয়েছে, সেটার প্রতিক্রিয়া বোঝার জন্য 7 দিন নজরে রাখা দরকার। ডেভিড কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তাকে হাত তুলে নিষেধ করল আকাশলাল। অপারেশনের পর 8 দিন কেটে গেছে। যা কিছু নজরদারি আপনি নিশ্চয় করে ফেলেছেন। না পারলে আমার কিছু করার নেই। আপনাকে আমি অনেক আগে বলেছি, পরশু সকালে আমাকে রাস্তায় নামতেই হবে, তাই না ডাক্তার? এবার গলার স্বরে এমন কিছু একটা ছিল যে ডাক্তার আবার নার্ভাস হলেন। এই মানুষটির মাথার দাম এখন 10 লক্ষ টাকা। একসঙ্গে এত টাকা তিনি কখনো দেখেননি। আজ থেকে 1 মাস আগে তাকে যখন ধরে নিয়ে আসা হয়েছিল তখন লোকটির ব্যক্তিত্ব দেখে তিনি অবাক হয়েছিলেন। এমনকি অপারেশন টেবিলে অজ্ঞান হয়ে শুয়ে থাকা মানুষটিও যেন তাকে হুকুম করে যাচ্ছিল। এদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য লোকটা মরিয়া। শুধু এই বোধই তাকে বন্দী হওয়া সত্ত্বেও সহযোগিতা করতে উদ্বুদ্ধ করছিল। তিনি বললেন, কিন্তু আপনি এখনো সম্পূর্ণ সুস্থ নন। আমি জানি, কিন্তু আমি এখন অনেক ভালো। যদি আরও কয়েকদিন সময় দিতেন। অসম্ভব। ডাক্তার, আপনাকে আমি অনেকবার বলেছি, আগামী পরশু আমার পক্ষে সবচেয়ে জরুরি দিন। এই শহরে 1 লক্ষের ওপর মানুষ জড়ো হবে উৎসব উপলক্ষে। রাস্তাঘাট ঠিক করবে। এই জমায়েতটা আমার প্রয়োজন। কথা বলতে বলতে উঠে বসলো আকাশলাল। আপনি ভয় পাবেন না, আমি স্বচ্ছন্দে হেঁটে যেতে পারবো। 1 কাপ কফি হবে? ডাক্তার অবাক হলেন, মাথা নাড়লেন না। তারপর বললেন, আপনার কি মাথায় কোনো যন্ত্রণা হচ্ছে, অথবা মাথা ধরার মতো অস্বস্তি? সামান্য, তবে ওটা ধর্তব্যের মধ্যেই পড়ে না। ডাক্তার কাঁধ ঝাঁকালেন। এবার আমি ফিরে যেতে চাই। যাবেন? আপনার অর্ধেক কাজ হয়েছে, এখনো অর্ধেক বাকি। আজ থেকে 7 দিনের বেশি আপনাকে আটকে রাখা হবে না। আর আমার ভাগ্য খারাপ হলে আপনার ভাগ্য ভালো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি পরশুই চলে যেতে পারবেন। আমার পক্ষে ব্যাপারটা ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। আমি জানি, কিন্তু এছাড়া কোনো উপায়ও ছিল না। এই উপমহাদেশে আপনিই একমাত্র সার্জন যিনি কাজটা করতে পারেন। তাই আপনাকে আমাদের প্রয়োজন হয়েছে। কিন্তু আপনার পরিবারের সবাই জানেন যে আপনি সুস্থ আছেন। আপনার লেখা চিঠি তাদের কাছে নিয়মিত পৌঁছে দেওয়া হয়। ওরাও উদ্বিগ্ন নন। চিঠিগুলো নিশ্চয়ই সেন্সর করেই দেওয়া হয়। অবশ্যই। আপনি নিশ্চয়ই আমাদের ঝুঁকি নিতে বলবেন না। আপনি জানেন আপনার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেক টাকা ডাক্তার। মাঝে মাঝে আমারই লোভ হচ্ছে। লোভ তো আমারও হতে পারে, সেটাই স্বাভাবিক। আশ্চর্য। আমি কি এবার আসতে পারি? অবশ্যই। ডেভিড ডাক্তারকে দরজা পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। বাইরে যে অপেক্ষায় ছিল সে তৎপর হলো। ডাক্তার ঘুরে দাঁড়ালেন। আমি স্প্রে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আগামীকাল দেখা হবে ডাক্তার। আর একটা কথা,
আজ সকালে আমার ইঞ্জেকশনটা একটা বেড়ালের ওপর প্রয়োগ করেছিলাম, ঠিকঠাক কাজ করছে। লোকে কিন্তু আমাকে চিতা বলে ডাক্তার। ডাক্তার বেরিয়ে গেলেন, দরজা বন্ধ হলো। এবার তৃতীয় জন কথা বলল। ওরা চান্দি হিলসের বাড়িটাকে ঝাঁঝরা করে দিয়েছে। সাব্বাস, হায়দার বলল। এর জন্যে ভার্গিসকে বেশ ভুগতে হবে। বাড়িটা মিনিস্টারের প্রেমিকার, বেচারা। ডেভিড বলল, এই ভদ্রমহিলাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। আকাশলাল হাসল। সময় চলে যায়নি। তোমাদের ওপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো এখন কি অবস্থায় আছে? হঠাৎ মানুষটা সিরিয়াস হয়ে গেল। হায়দার বলল, প্রায় শেষ হয়ে গেছে। প্রায় কেন? শেষ হয়ে গেলে সাধারণ মানুষ এবং সেই সূত্রে পুলিশের নজরে এসে যাবেই, তাই শেষটুকু বাকি রাখা হয়েছে। আমার পরিকল্পনার কথা তোমরা তিনজন জানো। সামান্য ভুল মানে আর ফিরে তাকাবার কোনো সুযোগ নেই। যেসব ব্যাপার তোমাদের এখনো সন্দেহ আছে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। তরুণ উসখুস করছিল। এবার বলল, আমরা একজনকে আজই আশা করেছিলাম, কিন্তু তার শহরে আসার সময়টা নিয়ে গোলমাল হচ্ছে। গোলমাল হচ্ছে কেন? ভদ্রলোক এখনো এসে পৌঁছাননি। তিনি কি রওনা হয়েছেন? হ্যাঁ, তাকে আজ বিকালেও দেখা গেছে নিচে। লোকটিকে খুঁজে বের করো। আমার পরিকল্পনার শেষটা ওর উপর নির্ভর করছে হায়দার। ওকে আমার চাই। পরশু সকালে শেষবার আমরা কথা বলবো। ততক্ষণ একেবারে আড়ালে থাকো সবাই। তিনটে মানুষ চুপচাপ ঘর ছেড়ে গেলে আকাশ কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। 3 বছর আগে সব কিছু যেমন উদ্দীপনাময় ছিল, এখন আর তা নেই। সংগ্রামী বন্ধুদের অনেকেই মৃত্যুবরণ করেছেন, কেউ কেউ ভার্গিসের জেলে পড়ছে। এখন তার সংগঠন যে অবস্থায় পৌঁছেছে তাতে বিরাট কিছু আশা করা বোকামি। হ্যাঁ, এই দেশের মানুষ তার সঙ্গে আছে এখনো, এই কারণেই নতুন লড়াইয়ের কথা এখনো ভাবা হয়। আর তাই মাসের পর মাস লুকিয়ে চুরিয়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। এখনো কিছু অর্থ, কিছু বিশ্বস্ত মানুষ অবশিষ্ট আছে। আকাশলাল জানে শেষ আঘাত হানার সুযোগ জীবনে একবারই আসে, এবং সেই সময়টা এখনই। বুকে হাত রাখল সে। শান্ত, স্বাভাবিক, শুধু অপারেশনের লম্বা দাগটাই অস্বস্তির। বুকের ভেতরে একটাই আওয়াজ, সেটা অবশ্য দুটো হওয়ার কোথাও নয়। আশা করি তুমি বলবে না যে তোমারও কিছু বলার আছে। দাঁত চিবিয়ে চিবিয়ে কথাগুলো উচ্চারণ করলেন ভার্গিস। তার টেবিলের উল্টো দিকে 4 জন কমিশনার র্যাঙ্কের অফিসার পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। ওদের থেকে খানিকটা আলাদা হয়ে এসি সোম মাথা নিচু করে চূড়ান্ত রায়ে অপেক্ষা করছে। পুলিশ কমিশনারের ব্যঙ্গ উপেক্ষা করলো একটু মরিয়া হয়ে। আসলে ভুল হয়ে গেছিল। ভুল? এটাকে ভুল বলা যায়? মিথ্যে কথা কি কোনো অভিধানে ভুল বলা হয়েছে সোম? তুমি কিচ্ছু দেখোনি। ওই বাড়ির জানালায় কোনো মানুষও আসেনি, কিন্তু তুমি গল্প বানিয়ে আমাকে বোকা বানালে। অথচ সেখানে পৌঁছে আমরা জঘন্য একটা চিঠি পেলাম। তুমি কি করে জানলে ওই বাড়িতেই চিঠিটা থাকবে? আমি জানতাম না স্যার। জানতে? আমি যদি বলি তুমি ওই লোকটার হয়ে কাজ করছো? আমি? চমকে উঠল সোম। হ্যাঁ, নইলে ওই চিঠিটার কাছে আমাকে নিয়ে যাবে কেন? হাতের উল্টো পিঠ গালে ঘষলেন ভার্গিস। পুলিশ কমিশনারের চেয়ারের ওপর একটা লোভ থাকবে। তোমাকে আর কি দোষ দেব? তবে সেখানে বুঝতে গেলে বুদ্ধিটা ধারালো হওয়া দরকার। সত্যি কথাটা বলো। আমার বোকামি স্যার। আপনার সঙ্গে শহর দেখতে যাওয়ার সময় গেটে একটা লোককে ঝামেলা করতে দেখেছিলেন, মনে আছে নিশ্চয়? লোকটা দাবি করেছিল যে সে চিতাকে চান্দি হিলসের ওই বাড়িতে দেখেছে। সোম ঢোক কিনল। সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকার লোভটা ছবল মারল তোমাকে। আমার কাছে কৃতিত্ব নেবার জন্য বানিয়ে বললে গল্পটা। আগে হ্যাঁ স্যার। লোকটা কোথায়? সোম সহকর্মীর দিকে তাকালো। একজন অফিসার নিচু গলায় জবাব দিল, চিঠিটা পাওয়া মাত্র ওর সন্ধান নেওয়া হয়েছিল, পাওয়া যায়নি। চিৎকার করলেন ভার্গিস। হ্যাঁ স্যার। সেপাইদের অ্যারেস্ট করো। সেপাইরা বলছে ওদের ওপর অর্ডার ছিল একটু আধটু ধোলাই দিয়ে ছেড়ে দিতে। এসি সোম অর্ডারটা দিয়েছিলেন। আচ্ছা, 10 লাখের ভাগিদার রাখতে চাওনি? আই এম সরি স্যার।
বুলডগের মতো মুখটায় আরও ভাঁজ পড়ল। সোম, মিনিস্ট্রি তোমাকে স্যাক করছে, আমি জেলে পুরব তোমাকে, কিন্তু তবু তোমাকে একটা সুযোগ দিতে চাই। ফাইন্ড হিম। 2 দিন সময় দিলাম। চাকরিটা পাবে না, কিন্তু প্রাণে বেঁচে যেতে পারো। তোমাকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় এ জীবনে দেখতে চায় না। মনে রেখো, 2 দিন, এই 2 দিন যেন তোমার মুখ না দেখতে পায়। ওকে মানে চিতার কথা বলছেন? সোমের গলার থেকে স্বর বের হচ্ছিল না। ভার্গিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ঝুঁকে টেবিলে কিছু একটা খুঁজলেন, তারপর সেটা পেয়ে এগিয়ে এলেন সোমের সামনে। সোম আরও কুঁকড়ে দাঁড়ালো। টান টান হয়ে দাঁড়িয়ে ভার্গিস জিজ্ঞাসা করলেন, তোমার পিঠটাকে দেখতে কেমন? পিঠ? কখনো দেখিনি স্যার। চেষ্টা করেছো কখনো? না স্যার। চেষ্টা করো। এই আয়নাটা নাও, 2 ইঞ্চি আয়না। যেটা কখনো সরাসরি না পাবে সেটা অন্যের সাহায্য নিয়ে করতে চেষ্টা করো। চিতা তোমার পক্ষে আকাশ কুসুম। সোম, তুমি ওই লোকটাকে খুঁজে বের করো। আয়নাটাকে সোমের হাতে গুঁজে দিয়ে ভার্গিস চটপট ফিরে গেলেন নিজের চেয়ারে। তারপর ইশারা করলেন বেরিয়ে যেতে। প্রথমে সোম, পরে অফিসাররা বেরিয়ে গেলে রুমালে মুখ মুছলেন তিনি। হয়ে গেল। সারা জীবনের জন্য সোমের 12টা বেজে গেল। আর সিপি হবার স্বপ্ন দেখতে হবে না ওকে। 2 দিন পর জেলের সবচেয়ে খারাপ সেলটা ওর জন্য বরাদ্দ করতে হবে। মিনিস্টারের দাঁতের ব্যথা এখন নিশ্চয়ই বেড়ে যাবে। চালাকি। তিনি টেলিফোন তুললেন। অ্যানাউন্স করে দাও, এসি সোমকে শ্যাক করা হয়েছে, ও আর ফোর্সে নেই। আরাম করে চুরুট ধরালেন ভার্গিস। হঠাৎ তার মনে হলো সময় ফুরিয়ে যাচ্ছে। লোকটা তাকে ফোন করবে পরশু সকাল 9টায়। কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে এর পেছনে। এত সাহস লোকটার কখনো হয়নি। হঠাৎ মনে হলো সোমের সঙ্গে লোকটার কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু তৎক্ষণাৎ ভাবনাটাকে বাতিল করলেন তিনি। সোম বোকা এবং পদের জন্য এবার টাকার প্রতি লোভ দেখালেও ফোর্সের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। পরশু সকাল পর্যন্ত লোকটার ফোনের জন্য অপেক্ষা করলে তার হাতে আর সময় থাকবে না। চিঠিটা যখন এখানেই পাওয়া গিয়েছে তখন খুবই স্বাভাবিক যে সে শহরেই আছে, তার নাকের ডগায় অথবা পিঠের মাঝখানে, যেখানে তার হাত পৌঁছাচ্ছে না। এই সময় টেলিফোন বাজলো। অপারেটরের মাধ্যমে নয়, সরাসরি লাইনটা এসেছে। ভার্গিস রিসিভার তুললেন। হ্যালো ভার্গিস, সোমের কোর্ট মার্শাল কবে? মিনিস্টারের ছিমছাম গলা। কোর্ট মার্শাল? ভার্গিস ঢোক গিললেন। এখনো ঠিক করিনি। বোর্ড চাইছে না ও আর বেঁচে থাকুক। কিন্তু স্যার, ও একটা ভুল করেছে। দ্যাটস অর্ডার। কিন্তু আমার নেক্সট ম্যান? নেক্সটের নেক্সট থাকে। লাইনটা কেটে গেল। ঘাম মুছলেন ভার্গিস। টেলিফোনে খবর নিলেন সোম এখন কোথায়। জানলেন এইমাত্র সিভিল পোশাকে হেডকোয়ার্টার্স ছেড়ে চলে গেছে। আরও মিনিট 15 অপেক্ষা করলেন ভার্গিস। তারপর হুকুম করলেন সোমের বিরুদ্ধে কোর্ট মার্শালের ব্যবস্থা নিতে। রূপসী চাঁদের আলো তখন বাংলোটাকে ঘিরে তিরতিরিয়ে কাঁপছে। মাঝে মাঝে নির্জলা মেঘকে এড়িয়ে যাওয়ার জন্য বাচ্চা মেয়ের মতো স্কিপিং করে যেতে হচ্ছে তাকে। ছায়া নামছে সামনের লনে, নেমেই সরে যাচ্ছে। বাঘটা বসে আছে গাড়ির ছাদে, যেভাবে সেবক বেজের মুখে পাথরের সিংহ বসে থাকে। এ ঘরের দেওয়ালে সুইচ আছে। সজ্জন টিপেছিল, কিন্তু আলো জ্বলেনি। তীব্র পচা গন্ধটা বেশ মারাত্মক। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বমি আসে। জানালা খুলে দিলে স্বস্তি পাওয়া যেত, কিন্তু বাঘের কথা ভেবে তার সাহস হয়নি। ঘরের ভেতর গাঢ় কফির সঙ্গে কয়েক ফোঁটা দুধ মেশা অন্ধকার। পৃথা শেষ পর্যন্ত বলে ফেলল, এখানে থাকতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু এখান থেকে সকাল না হবার আগে বেরোবার জো নেই। তিনি অপেক্ষা করছেন। সজ্জন অসহায় গলায় বলল, একটা কিছু করো।
সেই একটা কিছু করার জন্য সজ্জন দরজা ছেড়ে এগোলো। ইতিমধ্যে চোখ কিছুটা মানিয়ে নিয়েছে। আবছা দেখা যাচ্ছে একটা টেবিল, কয়েকটা চেয়ার, পায়ের তলায় কার্পেট। যার বাংলো, তিনি অর্থবান মানুষ। সজ্জন ঘরের মাঝখানে চলে আসতেই বুঝল পৃথা তার সঙ্গ ছাড়েনি। ওপাশে ফায়ারপ্লেস, তার উপরে স্ট্যান্ডে ঝাপসা ছবি, এপাশের দেওয়ালে ভারী পর্দা। না, একটুকুও ধুলো পড়ল না গায়ে। স্বচ্ছন্দে সরে গেল সেটা, আর সঙ্গে সঙ্গে কফিতে আরও দুধ মিশল। এবার ঘরটিকে অনেকটা স্পষ্ট দেখা গেল। সুন্দর সাজানো ঘর, কিন্তু কোনো বিছানা নেই। পৃথা জানালায় চলে গেল। চিতাটা দুই থাবায় মুখ রেখে বাংলোর দিকে তাকিয়ে আছে। এ ঘরে ফ্রিজ আছে। সজ্জনের গলা শুনতে পেয়ে পৃথা দেখল সে ঘরে নেই। পাশের দরজায় চটজলদি চলে এলো সে। আবছা সজ্জন তখন ফ্রিজের সামনে দাঁড়িয়ে। হাতল ধরে ঈষৎ টানতেই খুলে গেল দরজাটা। আরে, এর ভেতরটা এখনো ঠান্ডা আছে, চিৎকার করল সজ্জন। পৃথা ছুটে গেল। ফ্রিজের ভেতর থেকে ঠান্ডা বেরিয়ে আসছে। ডান দিক বাঁ দিকে আবছা বেশ কিছু প্যাকেট রয়েছে। সজ্জন দরজাটা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। নিজের মনেই বিড়বিড় করল, ব্যাপারটা মাথায় ঢুকছে না। কারেন্ট নেই, অথচ ফ্রিজ ঠান্ডা থাকছে কি করে? পৃথা জিজ্ঞাসা করল। সেটাই তো বিস্ময়ের। তার মানে আমরা এখানে আসার আগে কারেন্ট ছিল, লোডশেডিং হয়ে যাওয়ার পর কতক্ষণ ফ্রিজ ঠান্ডা থাকে? সজ্জন পৃথার দিকে তাকালো। দরজা না খুললে ঘন্টা তিনেক। তাহলে কারেন্ট গেল কেন? সজ্জন ঘরের চারপাশে তাকালো। এই বাংলোয় নিশ্চয়ই কেউ থাকে, নইলে ফ্রিজ চালু থাকতো না। কারেক্ট, চলো অন্য ঘরগুলো দেখা যাক। আমরা কিন্তু অনুমতি ছাড়া এখানে ঢুকেছি, বাধ্য হয়ে। প্রাণে বাঁচতে এছাড়া উপায় ছিল না। সজ্জন পাশের ঘরে চলে এল। গন্ধটা এখানে আরো তীব্র। কিছু একটা মরে পৌঁছেছে, গন্ধটা সে কারণে। বিদ্যুৎহীন মর্গে গেলেও এই গন্ধটা পাওয়া যায়। অথচ এই বাংলো ছিমছাম সুন্দর। দুটো শোয়ার ঘর পরিপাটি, কোথাও এক ফোঁটা ধুলো জমে নেই। আর ফ্রিজটাও কিছুক্ষণ আগে চালু ছিল। সজ্জন দরজার পাশে কাচের জানালায় চলে এলো। ওর পাশে পৃথা। জ্যোৎস্নার ভোল্টেজ একটুকুও বাড়েনি, চরাচর অদ্ভুত ফ্যাকাশে হয়ে রয়েছে। আর গাড়ির ওপর চিতাটা একই ভঙ্গিতে শুয়ে। সজ্জনের মনে হলো ওটা ঘুমাচ্ছে। বাড়িটাকে আরও একটু ঘুরে ফিরে দেখে ওরা দুটো তথ্য আবিষ্কার করল। প্রথমটা আনন্দের, একটা টেলিফোন রয়েছে। সজ্জন রিসিভার তুলে দেখল তাতে কানেকশন আছে। কাকে ফোন করা যায় সেই মুহূর্তে মাথায় না আসায় সে ওটাকে নামিয়ে রেখেছিল। আর দ্বিতীয়টা খানিকটা মন্দের। নিচে যাওয়ার সিঁড়ি আছে, অর্থাৎ মাটির তলায় একটা ঘর আছে, আর গন্ধ আসছে সেখান থেকে। সিঁড়ির মুখের দরজাটা টেনে বন্ধ করে দিল সজ্জন। নিচের অন্ধকারে পা বাড়াতেই ইচ্ছা হলো না। কিন্তু এতক্ষণে বাংলোটার যে পচা গন্ধ পাক খাচ্ছে, সেটা না বের করতে পারলে শান্তি নেই। কিচেনের পাশে ইলেকট্রিক মিটারের বোর্ডটার কাছে এসে সজ্জন একটু ভাবল। আন্দাজে হাত বাড়িয়ে ঢাকনা খুলে টান দিয়ে বের করেই বুঝতে পারল ফিউজটা উড়ে গিয়েছে। সে চিৎকার করল, পৃথা, কোনো ভুতুরে ব্যাপার নয়, ফিউজটাকে পাল্টালেই আলো জ্বলবে। কি করে পাল্টাবে? পাশ থেকে পৃথা বলল নিচু স্বরে। নিশ্চয় তার আছে কোথাও, দেখো না। কোথায় দেখবে পৃথা? এমনিতেই বাংলোয় হাঁটাচলা করতে এখন হয়তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো আলো নেই।
তার উপর ওই গন্ধটা ক্রমশ অসহ্য হয়ে উঠছে তার কাছে। তবুও অসাধ্য সাধন করার মতোই একটা তার আবিষ্কার করলো সজ্জন নিজেই। সেটাকে যথাস্থানে পুড়ে ভেতরে ঢুকিয়ে দিতেই ফ্রিজটা আওয়াজ করে উঠল। সুইচ টিপতেই টইটম্বুর আলো। পৃথা হেসে উঠতেই সজ্জন ওকে জড়িয়ে ধরল। সব মিলিয়ে এক অদ্ভুত আরাম। সজ্জন পৃথার কানে মুখ রেখে বলল, আর ভয় নেই। পৃথা মুখ তুলে বাইরেটা দেখার চেষ্টা করল। কাঁচের ওপাশের পৃথিবীটা এখন আরও ঝাপসা। ঘরের আলো তীব্র বলেই কিছু চোখে পড়ছে না। সে বলল, গন্ধটাকে সহ্য করতে পারছি না। সজ্জন বলল, একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। ওরা এবার টয়লেটের দরজার সামনে চলে এলো। সুইচ টিপতেই সেটা উজ্জ্বল হলো। পৃথা মুখ বাড়িয়ে দেখল ভেতরটা চমৎকার পরিষ্কার। কল খুলতেই জল নামল। সে বলল, একটু ফ্রেশ হয়ে নি, ক্যারি অন। চিৎকার করল সজ্জন, অনেকটা কারণ ছাড়াই। তারপর একের পর এক সুইচ অন করে যেতে লাগলো। সমস্ত বাংলোটা এখন দারুণভাবে আলোকিত। এমনকি বাংলোর বারান্দার আলোগুলোকেও জ্বেলে দিয়েছে সে। এত আলোর মধ্যে দাঁড়িয়ে নিজেদের বেশ নিরাপদ বলেই মনে হলো। সে জানালার কাছে চলে এলো। বারান্দার আলো তার গাড়িটাতেও পৌঁছেছে এবং আশ্চর্য, চিতাটা নেই। গাড়িটা বেশ নিরীহ চেহারা নিয়েই দাঁড়িয়ে আছে। সামনের দরজাটার অনেকটা বেঁকে ভেতরে ঢুকে গিয়েছে। সজ্জন হাসল। নিশ্চয়ই আলো জ্বলতে দেখে ভয় পেয়েছে চিতা। ভয় পেলেও কাছে পিঠেই থাকবে কিছুক্ষণ, সুযোগের অপেক্ষা করবে, করুক। ঠিক তখনই বমির আওয়াজ কানে এলো। সে ছুটে গেল টয়লেটের সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিল সজ্জন। কি হয়েছে? তুমি বমি করছো কেন? বেসিনের সামনে হাঁপাচ্ছিল পৃথা। সামনের আয়নায় নিজের মুখটাকে কিরকম অচেনা মনে হচ্ছিল। সেই অবস্থায় কোনো মতে উচ্চারণ করল, ঠিক আছে। শরীর খারাপ লাগছে? সজ্জনের উদ্বিগ্ন গলা ভেসে এলো। না। কলের মুখ খুলে দিল পৃথা। দরজাটা বন্ধ করতে গেলে কেন? সজ্জনের পায়ের আওয়াজ সরে গেল। অভ্যেস, মনে মনে বলল পৃথা। কারোর সামনে জামা কাপড় চেঞ্জ করার কথা যেমন ভাবা যায় না, তেমনি বাথরুম টয়লেটের দরজা খোলা রাখার কথাও চিন্তা করতে হয় না। ওটা আপনি এসে যায়। মুখে জল দিল সে। আহ, আরাম। গন্ধটা যে শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল তা এতক্ষণ টের পায়নি সে। বেসিনের কাছে পৌঁছানো মাত্রই শরীর বিদ্রোহ করল। এখন অনেকটা স্বস্তি লাগছে। সে টয়লেটটাকে দেখল। যার বাড়ি তিনি খুব শৌখিন মানুষ, নইলে এত ঝকঝকে থাকতো না টয়লেট। বাইরে বেরিয়ে এসে পৃথা দেখল সজ্জন ফ্রিজ থেকে কী সব বের করছে। সে জিজ্ঞাসা করল, কি করছো? কিছু খাবার রয়েছে এখানে, গ্যাসটাও চালু, ডিনার রেডি করি। আমি কিছু খাবো না। কেন? ভালো লাগছে না। সজ্জন এগিয়ে এলো। অনেকক্ষণ খালি পেটে আছো বলেও বমি হতে পারে। তা নয়, গন্ধটাকে আমি স্ট্যান্ড করতে পারছি না। ঠিক আছে, তাহলে আরেকটু সময় যাক, রাত তো বেশি হয়নি। গন্ধটা ঠিক কিসের বুঝতে পারছি না, তবে নিচের ঘর থেকেই আসছে বলে মনে হচ্ছে। চলো না গিয়ে দেখি। সজ্জন মাথা নাড়ল। নিচে কি আছে কে জানে, কাল সকালে দেখব। কাল সকালে আমরা এখানে থাকছি নাকি? তাছাড়া সারা রাত এই গন্ধে থাকা অসম্ভব। তোমার খারাপ লাগছে না? লাগছে। ঠিক আছে, দাঁড়াও দেখছি। ও হ্যাঁ, চিতাটা পালিয়েছে। পালিয়েছে? পৃথা বিস্মিত। পৃথা ওই ঘরের জানালায় ছুটে গেল। সত্যি চিতাটা নেই। হাঁপ ছেড়ে বাঁচল যেন। যমদূতের মতো পাহারা দিচ্ছিল জন্তুটা। সে হাসল, বাঁচা গেল। সজ্জন পাশে উঠে এলো। টেলিফোনটা চালু আছে,
আমি ট্যুরিস্ট লজে ফোন করে ওদের জানিয়ে দিই যে এখানে আটকে গেছি। কাদের জানাবে? সঙ্গে সঙ্গে খেয়াল হলো সজ্জনের। পিতার পক্ষে প্রশ্নটা খুব স্বাভাবিক। ওকে এখনো পর্যন্ত বলতে পারেনি যে এখানে আসার আর একটা কারণ আছে। শুধু ছুটি কাটানোর নয়, সেই সঙ্গে কিছু কাজও তাকে করতে হবে। শুনলে আনন্দটা নষ্ট হয়ে যেতে পারে বলেই সে চেপে রেখেছিল। উত্তর দেওয়াটা জরুরি বলেই সে উত্তর দিল, ওই যারা ট্যুরিস্ট লজে আমাদের জন্য ঘর বুক করেছে। তোমার পরিচিত? আমার নয়, স্যারের সঙ্গে ওদের যোগাযোগ আছে। সজ্জন হাসার চেষ্টা করল। আসলে আজ না পৌঁছালে যদি বুকিং ক্যান্সেল হয়ে যায়। ট্যুরিস্টদের খুব ভিড় এখন। শুনেছিলাম কি একটা উৎসব আছে। পৃথার চোখ ছোট হলো। বাইরে বেড়াতে যাওয়ার জন্য এত যোগাযোগের কি দরকার? সজ্জন বুঝতে পারছিল ব্যাপারটা ক্রমশ হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু পৃথার মুখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলতে ঠিক সাহস হচ্ছিল না ওর। সে দাঁড়ি টানতে চাইল। সবসময় কি দরকার বুঝে কেউ কিছু করে? দাঁড়াও, ফোনটা করি আগে। সে টেলিফোনের কাছে পৌঁছতে পেরে যেন আপাতত রক্ষা পেল। এমনভাবে কথা এগোচ্ছিল যে সত্যি কথাটার বেশিক্ষণ চেপে রাখতে পারত না। শোনা মাত্র যে পৃথার মুড নষ্ট হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই। টেলিফোন কোম্পানির ছাপানো বইটা খুলে সে ট্যুরিস্ট লজের নাম্বারটা খুঁজতে লাগলো। দূরত্ব বেশি না হলেও দেখা গেল একই এক্সচেঞ্জের মধ্যে পড়ে না ওটা। সজ্জন রিসিভার তুলে ডায়াল টোন শুনল। এরপর এসটিডি কোড নম্বর ঘোরালো। ট্যুরিস্ট লজের নাম্বার ঘোরানোর পর এনগেজড শব্দ শুনতে পেল। এইসব যান্ত্রিক শব্দগুলো ওকে বেশ আরাম দিচ্ছিল। এখন নিজেদের আর বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষ বলে মনে হচ্ছিল না। পৃথার গলা ভেসে এলো, পাচ্ছ না? এনগেজড হচ্ছে। রিসিভার কানে রেখে সজ্জন জবাব দিল। তার আঙুল ক্রমাগত ডায়াল করে যাচ্ছিল। ব্যাপারটা পৃথাকে বিরক্ত করল। সজ্জনের এই এক বদ অভ্যেস, কাউকে ফোন করতে গিয়ে এনগেজড বুঝেও অপেক্ষা করে না, জেদের বসে সমানে ডায়াল করে যায়। পৃথা এগিয়ে এলো। দরজার পাশের সুইচটা টিপতেই বারান্দার আলো নিভে গেল। সঙ্গে সঙ্গে জ্যোৎস্নায় ভেসে যাওয়া মাঠ এবং জঙ্গল চোখের সামনে চলে এলো। চাঁদ এখন যথেষ্ট বলবান। গাড়িটা পড়ে আছে অসহায় ভঙ্গিতে। চিতাটা ধারে কাছে নেই। এই যা! সজ্জনের চিৎকার কানে আসতেই ঘুরে দাঁড়ালো পৃথা। কি হলো? লাইনটা ডেড হয়ে গেল। সজ্জনের গলায় আফসোস। সে কি করে? কিছুই করতে পারবে না, তবুও পৃথা দৌড়ে গেল কাছে। হাত থেকে রিসিভার নিয়ে বোতাম টিপল কয়েকবার। কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সজ্জন বলল, অদ্ভুত ব্যাপার, যোগাযোগের একটা মাত্র রাস্তাটা বন্ধ হয়ে গেল। পৃথা রিসিভার রাখল। এরকম তো হয়ই, কিছুক্ষণ পরে হয়তো লাইন ফিরে আসবে। তাছাড়া এই বাংলোয় টেলিফোন আছে জেনে তো আমরা ঢুকিনি। সজ্জনকে খুব চিন্তিত দেখাচ্ছিল। বাঁ হাতে রিসিভারটাকে শব্দ করে আঘাত করল, যদি তাতে ওটা সচল হয়। পৃথা সেটা দেখে বলল, তোমাকে কিন্তু একটু বেশি আপসেট দেখাচ্ছে। আজকে পৌঁছাবে কাউকে কথা দিয়েছিলে? আশ্চর্য, তোমার একথা কেন মনে হলো? তোমার ভঙ্গি দেখে। বুঝলাম না, আমরা বেড়াতে এসেছি, গাড়ি খারাপ হয়ে যাওয়াটা দুর্ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত একটা বাংলোয় পৌঁছতে পেরেছি। ওই দুর্গন্ধটা ছাড়া অস্বস্তিকর কিছু নেই এখানে। আমাদের কাছে ট্যুরিস্ট লজও যা, এই বাংলোও তা, কিন্তু তুমি ছটফট করছো ওদের সাথে যোগাযোগ করার জন্য, শান্ত গলায় বলল পৃথা। আচমকা নিজেকে পাল্টাতে চেষ্টা করলো সজ্জন। হেসে বলল, ঠিক আছে বাবা, আমি আর টেলিফোন স্পর্শ করছি না, ওকে। ওর হাসি দেখে পৃথার ভালো লাগলো। সে এগিয়ে গিয়ে বলল, একটা জানালা খুলবো? গন্ধটা তাহলে বেরিয়ে যাবে। জানালা খুললে পাশে দাঁড়িয়ে থাকতে হবে। চিতাটা যদি কাছে ফিটে থাকে তাহলে দেখতে হবে না ফাস্টেস্ট অ্যানিম্যাল। ওটা কাছে ফিটে নেই। পৃথা একটু চেষ্টা করে জানালা খুলতে পারল। খুলে বলল, আহ, বাঁচলাম। হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরে।
যে পচা বোটকা গন্ধটা ঘরে থমকেছিল সেটাও হালকা হয়ে যাচ্ছিল দ্রুত। পৃথা বলল, আমার খুব ইচ্ছা করছে ওই মাঠের জ্যোৎস্নায় হাঁটতে। যাবে? পাগল, চিতাটাকে দেখলেই আমরা দৌড়ে ফিরে আসব। অসম্ভব, আত্মহত্যা করার কোনো বাসনা আমার নেই। সজ্জন পৃথার পেছনে এসে দাঁড়ালো। পৃথা একটু ঘনিষ্ঠ হলো, তারপর গলায় গুনগুনানি ফুটল। পূর্ণ চাঁদকে নিয়ে এক মায়াবী সুর খেলা করতে লাগলো মৃদু সুরে। সজ্জনের ভালো লাগছিল এবং ওর মনে হলো পৃথার কাছে ব্যাপারটা লুকিয়ে রেখে কোনো লাভ হচ্ছে না। মেয়েটা এত ভালো যে ওর কাছে সৎ থাকাটাই উচিত। তাকে যে চিকিৎসার প্রয়োজন এখানে আসতে হয়েছে এই তথ্যটুকু জানলে হয়তো ওর খারাপ লাগবে, কিন্তু সেটাকে কাটিয়ে তুলতে বেশি সময় লাগবে না। হঠাৎ গান থামিয়ে পৃথা জিজ্ঞাসা করলো, তোমার খিদে পেয়েছে বলছিলে না? চলো। থাকবে কেন? এখন আমার ভালো লাগছে, খেতে পারবো। তাহলে জানালাটা বন্ধ করা যাক। সজ্জন জানালাটা বন্ধ করতে গিয়ে থমকে গেল। দূরে মাঠের শেষে যেখানে ঝোপঝাড় সেখানে কিছু যেন নড়ছে। চিতাটা কি ওখানে লুকিয়ে তাদের নজরে রেখেছে? সে সাহস করে আরেকটু লক্ষ্য করার চেষ্টা করল। না, চিতা নয়। ঝোপের মধ্যে যে আদলটা চোখে পড়ছে তা চিতার হতে পারে না। হয়তো কোনো বেঁটে গাছ হাওয়ায় নড়ছে, কিন্তু আশেপাশের গাছগুলো তো স্থির। সে জানালা বন্ধ করে দিল। ফ্রিজের খাবারগুলো সবই টিন ফুড, গরম করে খেয়ে নিলেই চলে। এর আগে দু একবার খেয়েছিল পৃথা, পছন্দ হয়নি। এই বাংলো যার, তিনি টিন ফুডের উপরেই ভরসা করেন। এমনকি অরেঞ্জ জুসও ক্যানেই রাখা আছে। গ্যাস জ্বালিয়ে খাবার রেডি করে ওরা খেতে বসল। সজ্জন বেশ তৃপ্তি করেই খেল। এই ঘরে এখন আর তেমন গন্ধ না থাকলেও পৃথা সামান্যই দাঁতে কাটল। অরেঞ্জ জুসটাই তাকে একটু তৃপ্ত করল। সজ্জন বলল, এবার শোয়ার ব্যবস্থা করা যাক। এখন শোবে? কটা বেজেছে ঘড়িতে দেখো। আমার এখনই ঘুমোতে ইচ্ছা করছে না। তাছাড়া আবার কি, তুমি বলেছিলে গন্ধটা কেন আসছে সেটা দেখবে। কাল সকালে দেখলেই তো হয়। না, আমার ঘুম আসবে না। সবসময় মাথায় চিন্তাটা থেকে যাবে। অগত্যা। সজ্জন উঠল। দুটো ঘর পেরিয়ে নিচে সিঁড়ির দরজার কাছে পৌঁছে সুইচ টিপতে লাগলো। দরজার ফাঁক দিয়ে আলো দেখা যায়, বোঝা গেল সিঁড়ি আলোকিত। সে পকেট থেকে রুমাল বের করে নাকের ওপর বেঁধে দিল। পৃথা পেছনে দাঁড়িয়েছিল। সজ্জন বলল, তুমি নিচে নামবে না? না। কেন? কি দৃশ্য দেখবো জানি না, আর তাছাড়া ওপরের ঘরে একজনের থাকা উচিত। সজ্জন দরজাটা খুলতেই গন্ধটা ছিটকে এলো যেন। পৃথার নাকে হাত দিয়ে সরে গেল সামান্য। সিঁড়িতে আলো জ্বলছে। সজ্জন নামছিল। গন্ধটা আরো তীব্র হচ্ছে। রুমালের আড়াল কোনো কাজই দিচ্ছে না। মাটির তলায় স্টোর রুম। নিচে নামতেই শব্দ হলো। হুড়মুড় করে কিছু একটা পড়লো, আর বিশাল মেঠো ইঁদুর ছুটে বেরিয়ে এলো এপাশ ওপাশে। সজ্জনের মনে হলো অনেকদিন পরে এই ঘরের আলো জ্বলেছে। সে চারপাশে তাকালো। একটা লম্বা টেবিলের ওপর কফিনের মতো বাক্স। বাক্সর ওপর দুটো ধেড়ো ইঁদুর সাহসী ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। বাক্সের ডালাটা ঈষৎ উঁচু হয়ে থাকলেও ইঁদুরগুলো সেখান দিয়ে ভেতরে ঢুকতে পারছে না। ডালাটাকে দেখেই বেশ ভারী মনে হলো। উঁচু হয়ে থাকার একটা কারণ চোখে পড়ল। শেষ প্রান্তে একটা ইঁদুরের শীর্ণ শরীর ঝুলছে। বেচারা হয়তো কোনো মতে মাথা গলাতে পেরেছিল, কিন্তু সেই অবধি। ডালার চাপে ঝুলন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। আর ওর মৃত শরীরটাকে খুবলে খেয়ে নিয়েছে সঙ্গীরা। কিন্তু ওই সামান্য ফাঁক গলে গন্ধ বেরিয়ে আসছে বাইরে। সজ্জন এগোলো। কফিনের ওপর ইঁদুর দুটো এবার তাকিয়ে নেমে গেল ওপাশে। ডালাটার একটা দিক ধীরে ধীরে নিচু করতেই ওপর থেকে আর্ত চিৎকার ভেসে এলো। হকচকিয়ে গেল সজ্জন। তারপর ডালাটা নামিয়ে কয়েক লাফে সিঁড়িতে পৌঁছে দ্রুত ওপরের ঘরে উঠে এলো সে। দরজার সামনেই পৃথা, রক্তশূন্য। তাকে দেখতে পেয়েই পাগলের মতো জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। সজ্জন ওর মাথায় হাত রেখে নিচু গলায় জিজ্ঞাসা করলো,
কি হয়েছে? অমন করছো কেন? কথা বলছিল না পৃথা। সামলে উঠতে সময় নিল খানিক। সজ্জন বলল, আমি তো আছি, কি হয়েছে? দুটো সাদা পা ঝোপের বাইরে বেরিয়ে এসেছিল। সাদা পা? চমকে উঠল সজ্জন। হ্যাঁ, কি সাদা! হঠাৎই। সজ্জন ওকে আঁকড়ে ধরল। কফিনের ঢাকনা তোলার মুহূর্তে এক ঝলকের জন্য সে যা দেখেছিল তা পৃথা ঝোপের বাইরে দেখল কি করে? দূরত্ব অনেকখানি, ঢালু মাঠ যেখানে শেষ হচ্ছে সেখানেই ঝোপ শুরু। জানালায় দাঁড়িয়ে জ্যোৎস্নায় ভেসে যাওয়া আকাশের নিচেটা শান্ত, স্বাভাবিক। সজ্জন গম্ভীর গলায় বলল, তুমি বোধহয় ভুল দেখেছ। অসম্ভব, আমি স্পষ্ট দেখেছি। পৃথার গলায় এখন স্বাভাবিকতা এসেছে। ঠিক কোন জায়গাটা? পৃথা আঙুল তুলে দেখালো জায়গাটা। এখন সেখানে কিছু নেই। পৃথিবীটা এখন নিরীহ এবং সুন্দর। সজ্জন হেসে ফেলল। পৃথা ভ্রু তুলল। হাস্য যে? একটা ইংরেজি ছবি দেখেছিলাম, বাজে হরর ফিল্ম। তাতে ছিল এই রকম একটা নির্জন বাংলোতে কয়েকটা ছেলে মেয়ে বাধ্য হয়ে রাত কাটাতে আশ্রয় নিয়েছে, আর বাংলোর পাশের কবরখানা থেকে ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে মৃতেরা উঠে আসছে বাংলোর ভেতরে ঢোকার জন্য। এই, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? অসম্ভব, আজকাল কেউ ভূতের ভয় পায় না। অন্য জায়গায় পেতাম না, এখানে পাচ্ছি। স্পষ্ট দেখলাম দুটো পা বেরিয়ে এলো, আবার এখন উধাও হয়ে গেছে। সজ্জন ফিরে এলো, একটা চেয়ার টেনে আরাম করে বসল। তার মাথায় এখন নিচের ঘরের কফিনটা পাক খাচ্ছে। খুব বেশি দিন মারা যায়নি মানুষটা। এই বাংলোর কেউ হলে তাকে নিশ্চয়ই কফিনে ভরে পাচার করার জন্য ফেলে রাখবে না। কেউ একা একা মরে কফিনে গিয়ে শুয়ে থাকতে পারে না। স্পষ্টই বোঝা যাচ্ছে দ্বিতীয় মানুষটা ওই মৃতদেহের সঙ্গে জড়িত। কিন্তু যদি কেউ হত্যা করে তাহলে এমন নির্জন জায়গায় মৃতদেহকে সাক্ষী হিসেবে রেখে যাবে কেন? মাটি করে পুঁতে ফেললেই তো চুকে যেত। নিচে গিয়ে কি দেখলে? পৃথা জানালায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করল। চমকে তাকালো সজ্জন। সত্যি কথাটা সে বেশিক্ষণ চেপে রাখতে পারবে না, তাই সরাসরি বলে দিল। গন্ধটা একটা মানুষের শরীরের। দেহটা কফিনে রাখা ছিল, কোনোভাবে ঢাকনাটা একটু খুলে যাওয়ায় গন্ধটা নাকে আসছে ওপরে। পৃথার গলা থেকে চাপা আর্তনাদ ছিটকে বেরোতেই সে দু হাতে মুখখানি চাপা দিল। তারপর দৌড়ে চলে এলো সজ্জনের কাছে। আমি থাকবো না, কিছুতেই থাকবো না এখানে। পায়ের তলায় একটা পচা মোড়া নিয়ে কেউ থাকতে পারে না। ভয়ে সে সাদা হয়ে গেছে। সজ্জন বলল, কোথায় যাবে? আশেপাশে কোনো মানুষের বাড়ি নেই, আর চিতারার কথা ভুলে যেও না। এখানে এই ঘরে আমরা অনেকটাই নিরাপদ। দরজা বন্ধ করে দিলে গন্ধটা তেমন তীব্র থাকছে না। রাতটুকু এভাবেই কাটাতে হবে। কিন্তু ওটা যদি ড্র্যাকুলা হয়? পাগল! না, পাগলামি নয়। ড্র্যাকুলারা দিনের বেলায় কফিনেই শুয়ে থাকে, রাত হলে রক্ত খেতে বেরিয়ে পড়ে। এটা সাহেবরাও বিশ্বাস করে। ড্র্যাকুলা বলে কিছু নেই, ভূতপ্রেত অলীক কল্পনা। মানুষের সময় কাটানোর জন্য গল্প তৈরি হয়েছিল কোনো এককালে। চলো, শোয়ার ব্যবস্থা করা যাক। সজ্জন উঠে পড়লেও তার মুখে অস্বস্তি ছিল। শোবে মানে? তুমি এখানে ঘুমানোর কথা ভাবতে পারছো? চেষ্টা করা যাক। খামোখা রাতটা জেগে কাটিয়ে শরীর খারাপ করে কি লাভ? আমি ঘুমোতে পারবো না, জেদি দেখালো পৃথাকে। দুহাতে তাকে জড়িয়ে ধরল সজ্জন। তুমি এত ভয় কেন পাচ্ছ? সকাল হলেই দেখবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ওই পচা মানুষটা হয়তো কেউ খুন করে রেখে গেছে। খুন? কেঁপে উঠল পৃথা। আমি জানি না, যাই হোক, আমাদের কি? আজ রাতে তো খুন হয়নি। পৃথাকে জড়িয়ে ধরেই সজ্জন পাশের ঘরের দিকে এগোলো। সিঁড়ির দরজাটা বন্ধ করে দিল ভালো করে। শোয়ার ঘরে পৌঁছে খাটটাকে দেখল। একটা ভারী বেড কভার পাতা আছে। আঙ্গুল বুলিয়ে দেখা গেল তাতে ধুলোর পরিমাণ নেই বললেই চলে। বেড কভার না তুলেই শুয়ে পড়ল সজ্জন। শুয়ে বলল, আহ। পৃথা এপাশে বসলো আড়ষ্ট হয়ে। সজ্জন বলল, শুয়ে পড়ো।
নিচে থেকে উঠে আসার সময় দরজা বন্ধ করে দিয়েছি, তোমার আর কোনো ভয় নেই। কথাটা শুনে পৃথা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তুমি আচ্ছা মানুষ, হুট করে অন্যের বিছানায় শুয়ে পড়লে, একটু পরেই নাক ডাকবে, আলোটা নিভিয়ে দেবে, অসম্ভব। যা ইচ্ছে, তুমি এবার শোবে। অগত্যা পৃথা কোনো রকমে শরীরটাকে বিছানায় জড়িয়ে দিল। তার ভঙ্গিতে বিন্দুমাত্র স্বস্তি ছিল না। সজ্জন ও শরীরে হাত রাখতেই আপত্তি বেরিয়ে এলো, প্লিজ না। সজ্জন হাসল, আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমার এখন কিছুই ভালো লাগছে না। সজ্জন চুপ করে গেল, ডান হাত সরিয়ে এনে চোখে চাপা দিল। কাল শহরে পৌঁছেই থানায় খবর দিতে হবে, পুলিশের কাজ পুলিশ করবে। সন্ধ্যে থেকে একটার পর একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আজ। এভাবে শোয়া যায় না। পৃথা উঠে বসলো। কেন? বেড কভারটা বড্ড খসখসে, তোমার গায়ে লাগছে না? একটু লাগছে। ওঠো, এটা সরাই, নিচে নিশ্চয় বেডশিট আছে। পৃথা নেমে পড়ল খাট থেকে। অগত্যা সজ্জনকেও উঠতে হলো। একটুখানি শুয়ে শরীরে আরামের স্বাদ পেয়ে গেছে। সে বেড কভারের একটা প্রান্ত মুঠোয় নিয়ে টানতেই বালিশ সমেত সেটা খোসার মতো উঠে আসছিল বিছানা থেকে। সাদা ধবধবে চাদর দেখা যেতেই আচমকা দুজনেই পাথর হয়ে গেল। বিছানার ঠিক মাঝখানেই সাদা চাদর জুড়ে চাপ বাঁধা কালচে দাগটা। দাগটা যে রক্তের তাতে কোনো সন্দেহ নেই। পৃথা বিস্ফারিত চোখে দাগটাকে দেখছিল। সজ্জন একটু বিছানায় ঝুঁকে দাগটাকে ভালো করে দেখল। রক্ত শুকিয়ে গেলে এরকম দাগ হয়। এখানে কারোর রক্তপাত হয়েছিল। শরীর সরিয়ে নেওয়ার পর বেড কভার দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হয়েছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বেড কভারের উল্টোপিঠ দেখল। হ্যাঁ, সেখানেই হালকা দাগ লেগে রয়েছে। রক্তপাতে কিছু সময়ের মধ্যেই ওটাকে ঢাকা হয়েছে। সজ্জন বেড কভারটাকে ছুঁড়ে দিল দাগটার ওপর। অনেকটা আড়ালে পড়ে গেলেও ভারতবর্ষের ম্যাপের নিচের দিক হয়ে খানিকটা দেখা যেতে লাগলো। সজ্জন পৃথাকে বাঁ হাতে জড়িয়ে ধরে পাশের সোফা কাম বেডের কাছে চলে এলো। সোফাটাকে চওড়া করে পৃথাকে সেখানে বসালো। পৃথা কথা বলল, আমি আর পারছি না। বি স্টেডি পৃথা, আমার মনে হচ্ছে এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না। আর 6 ঘন্টা পরেই ভোর হয়ে যাবে। 6 ঘন্টা অনেক সময়, তার আগেই। পৃথা নিঃশ্বাস ফেলল। নিচে লোকটাকে নিশ্চয়ই ওই বিছানায় খুন করা হয়েছে। আমি শুনেছি অপঘাতে যারা মরে তাদের আত্মা অতৃপ্ত থাকে। আত্মা বলে কিছু নেই। তুমি হিন্দু হয়েও এই কথা বলছো? মানে খ্রিস্টানরা যদি আত্মা বিশ্বাস না করে তাহলে ঘোস্ট আসে কোত্থেকে? কিছু নেই, আজ পর্যন্ত কাউকে পেলাম না যে ভূত দেখেছে। সবাই বলবে শুনেছি। তুমি সব জেনে বসে আছো, তাহলে লোকে প্ল্যান সেট করে কেন? ওটা এক ধরনের সম্মোহন, বোগাস। আমার ঠাকুমা নিজের চোখে ভূত দেখেছিলেন। পাশের বাড়ির একটা ছেলে নাকি আত্মহত্যা করেছিল, তাকে ঠাকুমা মিথ্যা বলেছিলেন। উনি বিশ্বাস করেছিলেন দেখেছেন, আসলে কল্পনা করেছিলেন। তোমার নার্ভ ঠিক নেই এখন, সোফায় শুয়ে পড়ো, আমি পাশে আছি। সজ্জনের কথায় পৃথা কান দিল না। এই সময় বাতাস উঠল। পাহাড় থেকে দল বেঁধে হাওয়ারা নেমে এসে জঙ্গলে চিরুনি চালাতে শুরু করল। অদ্ভুত এক শব্দমালার সৃষ্টি হলো তার ফলে। বাংলোর দেওয়ালে জানালায় হাওয়ার ধাক্কা লাগতে লাগলো। পৃথা জড়িয়ে ধরল সজ্জনকে। আর তখনই টুপ করে নিভে গেল আলো। সজ্জন বলল, চাঁদ চলে, লোডশেডিং। পৃথা অন্যরকম গলায় বলল, মোটেই লোডশেডিং নয়। তাহলে ফিউজ উড়ে গিয়েছে, দেখতে হয়। পৃথা আঁকড়ে ধরল সজ্জনকে। না, কোথাও যাবে না তুমি। আশ্চর্য, অন্ধকারে বসে থাকবে? তাই থাকবো, আমাকে ছেড়ে যাবে না তুমি। অতএব সজ্জন উঠল না। বাইরে হাওয়ার শব্দ একটানা চলছে। কাঁচের জানালার ওপাশে জ্যোৎস্না অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। পৃথা ফিসফিস করে বলল, আমার একটা কথা রাখবে? বলো। চলো গাড়িতে গিয়ে বসি। চিতাটা ওটা এতক্ষণে চলে গিয়েছে, গাড়িতে অনেক আরাম লাগবে। সজ্জন ভাবল টেলিফোনটা ডেড হয়ে যাওয়া, বিদ্যুৎ চলে যাওয়া,
নিচের ঘরে কফিনে গলিত মৃতদেহ আর বিছানায় রক্তের দাগ সত্ত্বেও সে নিজেকে এতক্ষণ শক্ত রাখতে পারছে। গাড়ির ভেতরটা আরামদায়ক হবে না, কাঁচ ভেঙে ফেললে তো হয়েই গেল। তবু এই বাংলোর বাইরে গেলে মনের চাপ কমে যেতে পারে। সে যখন পৃথার অনুরোধ রাখবে বলে সিদ্ধান্ত নিল, ঠিক তখনই কাঠের সিঁড়িতে আওয়াজ উঠল, ভারী পায়ের আওয়াজ। অন্ধকার ঘরে পৃথা সজ্জনকে আঁকড়ে ধরেছিল। আওয়াজটা প্রথমে বারান্দার একেবারে ওপাশে চলে গেল, গিয়ে থামল। সজ্জন ফিসফিস করে বলল, ছাড়ো। সেই একই গলায় পৃথা জানতে চাইল, কেন? মানুষ হলে কথা বলবো। না, মানুষ নয়। আরে, অকারণ ভয় পাচ্ছ। সজ্জন উঠতে চাইলেও পারল না, শব্দটা আবার ফিরে আসছিল। বারান্দায় কাঠের পাটাতনের ওপর দিয়ে খটখট আওয়াজটা একেবারে ওই ঘরের জানালার সামনে চলে আসতেই সজ্জন গলা তুলল। কে? হয়তো ভেতরে ভেতরে নার্ভাস থাকার কারণে চিৎকারটা অহেতুক জোরালো হলো। নিজেকে জোর করে ছাড়িয়ে সজ্জন ছুটে গেল জানালার পাশে। তারপর হো হো করে হেসে উঠল বাংলো কাঁপিয়ে। সিটকে বসে থাকা পৃথা সেই হাসি শুনে অবাক। ভয়ের কিছু নেই বুঝে ছুটে এলো পাশে। কি হয়েছে? সচক্ষে ভূত দেখো। পৃথা দেখল প্রাণীটি অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। আকারে একটা ছোটখাটো মোষের মতো, কিন্তু স্বাস্থ্যবান। সে জিজ্ঞাসা করলো, এটা কি? বাইসন, বাচ্চা বাইসন। ওহ, কি ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু চিতাটা কিছু বলছে না ওকে। পৃথার গলায় খুশি চমকে উঠল। ওমা, দেখো দেখো কি আদুরে ভঙ্গি করছে। এরা সবসময় দল বেঁধে থাকতে ভালোবাসে। চিতার সাধ্য নেই এদের কাছে যাওয়ার। এর দলটা নিশ্চয়ই কাছে পিঠেই আছে। দুষ্টুমি করতে নিশ্চয়ই ইনি দল ছাড়া হয়েছেন। এসব জায়গায় বাইসন থাকা খুবই স্বাভাবিক। বাইরে বের হলে ও আমার কাছে আসবে। এই প্রথম পৃথাকে সহজ স্বাভাবিক বলে মনে হচ্ছিল। সজ্জন হাসল। ওর দলের সবাই তোমাকে পিষে ফেলবে। এই সময় শব্দ হলো। বুনো ঝোপঝাড় থেকে পাহাড়ের মতো চেহারার একটা বাইসন বেরিয়ে আসতে লাগলো মাঠে। তাদের কেউ ঘাস খাচ্ছিল। ওদের দেখতে পাওয়া মাত্র বাচ্চা বাইসনটা দ্রুত বারান্দা থেকে নেমে গেল। জ্যোৎস্নার আলো পরিণত বাইসনদের ওপর পড়ায় তাদের শরীরের শক্তি সম্পর্কে কোনো সন্দেহ রইল না। গোটা দশেক বাইসন খোলা ঢালু মাঠে জ্যোৎস্না মেখে ঘুরে বেড়াচ্ছে। পৃথার মনে পড়ল কাছাকাছি একটা লাইন, মহিনের ঘোড়াগুলো ঘাস খায়। সে দেখল বাচ্চা বাইসনটা মিশে গিয়েছে দলের সাথে। ক্রমশ দলটা উঠে আসছিল। বাংলোর সামনে দিয়ে গাড়িটাকে মাঝখানে রেখে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একজনের কি খেয়াল হলো, যাওয়ার সময় মাথা নামিয়ে গাড়ির দরজার নিচেটাকে উপরে তুলে দিল। সঙ্গে সঙ্গে গাড়িটা ডিগবাজি খেয়ে গেল। চারটে চাকা আকাশের দিকে মুখ করে স্থির হয়ে রইল। পৃথার গলার থেকে ছিটকে এলো, সর্বনাশ! সজ্জন জ্যোৎস্নায় গাড়িটার তলা দেখতে পাচ্ছিল। কোনোদিন ওখানে চোখ যাওয়ার সুযোগই হয়নি। সে পাম্পে সার্ভিসিংয়ের জন্য গাড়ি পাঠাতো। তারা যে এতকাল ফাঁকি মেরেছে তা এখন স্পষ্ট। সে বলল, অল্পের উপর দিয়ে গেল। পৃথা বলল, ওরা চলে গেছে? হ্যাঁ, এখন মাঠ ফাঁকা। চাঁদ নেমে গেছে অনেকটাই। সজ্জন বলল, চলো ওই সোফাতেই রাত কাটানো যাক। গাড়িটাকে সোজা করা যাবে না? কেন? আমি এখানে থাকতে চাই না। তুমি বললে বাইসনদের চিতা ভয় পাই, তাহলে নিশ্চয়ই সেটা এখন ধারে কাছে নেই। হয়তো নেই, তাহলে ভয় কি? অগত্যা সজ্জন রাজি হলো। দরজা খুলে বারান্দায় পা দিতেই বুঝলো হাওয়ার দাপট কম নয়। ঝড় বললেই ঠিক বলা হবে। ওপাশের গাছের ডালগুলো বেঁকে চুড়ে যাচ্ছে। পৃথা বারান্দার রেলিং ধরে চারপাশে নজর রাখছিল। না, চিতাটার কোনো চিহ্ন নেই। নিচে নেমে গাড়িটাকে সোজা করতে চেষ্টা করলো সজ্জন। যতই হালকা হোক, তার একার পক্ষে ওটাকে উপর করা সম্ভব হচ্ছিল না। পৃথা নেমে এসে হাত লাগালো। অনেক চেষ্টার পর গাড়িটা চার চাকার উপর দাঁড়ালো, কিন্তু গিয়ার নড়ে যাওয়ায় গড়াতে লাগলো সামনে। পেছনে দাঁড়ানো সজ্জন ওর গতি আটকাতে পারল না। গড়াতে গড়াতে সোজা মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকে গেল গাড়িটা। দৌড়ে কাছে এসে
ঝোপঝাড় সরিয়ে ওরা দেখল বড় একটা গাছের গায়ে আটকে গেছে গাড়িটা। সে পৃথাকে বলল, ঠেলে ওপরে তুলতে হবে। পৃথা জিজ্ঞাসা করল, কেন? এখানে থাকবে নাকি? কাল সকালে ঠেলবো, এখন খুব টায়ার্ড লাগছে। যা ইচ্ছে। গাড়ির দরজা খুলল সে। সামনের দরজাটা বেঁকে গিয়েছে, পেছনটা ঢুকে গিয়ে ব্যাকসিট চেপে দিয়েছে। গাড়িতে ঢুকতে গেলে ড্রাইভিং সিটের পাশ দিয়েই ভরসা। আগে পৃথা, পরে সে ভেতরে ঢুকলো। ঢুকে হেডলাইট চালালো। সঙ্গে সঙ্গে গাছপালার মধ্যে দিয়ে তীব্র আলো ছিটকে গেল, নিভিয়ে দিল সজ্জন পর মুহূর্তেই। গাড়ির জানালা বন্ধ। সিটটাকে পেছনে হেলিয়ে দিল পৃথা। আহ, ভালো লাগছে। নিশ্চয়ই, মনে হচ্ছে বাড়িতে ফিরে এলাম। তোমাকে নর্মাল দেখাচ্ছে। পৃথা হাসল। এখান থেকে গাছপালার ফাঁক দিয়ে বাংলোটাকে দেখা যাচ্ছে। ভৌতিক বাংলোর যে ছবি সে জানতো, তার সঙ্গে একটুকুও পার্থক্য নেই। আজ বিকালেও বোঝা যায়নি এমন কাণ্ড ঘটতে পারে। পৃথা বলল, শোনো, আর শহরে যাওয়ার দরকার নেই। কাল সকাল হলে ফিরে চলো। এত বাধা পড়ছে যখন। সকালের কথা সকালেই ভাবা যাবে। মানে? আমি ভাবছি বাইসনের দলটা যদি আবার ফিরে আসে, তাহলে ওদের পায়ের তলায় গাড়িটার সঙ্গে আমরাও পাউডার হয়ে যাব। আবার ফিরতে পারে। যাওয়ার সময় তো আমাকে কিছু বলে যায়নি। হ্যাঁ, খালি ঠাট্টা করো। পৃথা বিরক্ত হলো। না, ফিরবে না। একটু একটু করে হাওয়া কমে গেল। জ্যোৎস্নার রং এখন ফিকে, ভোর হতে এখনো অনেক বাকি। অন্ধকারে একটা পাতলা আবরণ মিশছে জ্যোৎস্নার গায়ে। ওরা চুপচাপ বসেছিল। মাঝরাতে অচেনা পাখিরা চেঁচিয়ে উঠছে এদিক ওদিক। পৃথা হঠাৎ বলল, কাল ফিরে যাবে তো? না। কেন? ফিরে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি। আমার ভালো লাগছে না। না লাগলেও উপায় নেই, আমার শহরে কিছু কাজ আছে। মানে? তুমি কাজ নিয়ে এসেছো নাকি? ঠিক তা নয়, যাচ্ছি যখন তখন করে নিতাম। না, কোনো কাজ করা যাবে না। আমরা এবার বেড়াতে এসেছি। এখন ঝগড়া করো না। সজ্জন কথাটা বলতে বলতেই একটা গাড়ির আওয়াজ কানে এলো। আওয়াজটা ক্রমশ কাছে আসছে। পৃথা বলল, এত রাত্রেও নিচের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে? আমরা ওখানে থাকলে লিফট পেতাম। তোমার যে কি বুদ্ধি হলো এদিকে উঠে এলো। সজ্জন বলল, নিচের রাস্তা দিয়ে নয়, গাড়িটা প্রাইভেট রোড দিয়েই উঠছে। ওরা গাছপাতার ফাঁক দিয়ে সব কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু একটা গাড়ি যখন বাঁক নিয়ে বাংলোর সামনে এগিয়ে গেল তখন স্পষ্ট দেখতে পেল। গাড়িটা বাংলোর সামনে এসে থমকে গেল। পৃথা বলল, চলো। চুপ, কোনো কথা বলো না। সজ্জন সতর্ক করল। কেন? এই গাড়িতে কারা এলো জানি না। সেই লোকটার খুনিও হতে পারে। পৃথা বলল, আমাদের দেখতে পাবে না? না, জঙ্গলের আড়ালে আছে গাড়িটা। ওরা দেখল, ওপাশে হেডলাইট নিভল। দরজা খুলল। একটি মানুষ গাড়ির থেকে নেমে বাংলোটাকে দেখল। তারপর পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরালো। সিগারেটটা ঠোঁটেই চাপা ছিল। লাইটের আলোয় মুখটা স্পষ্ট বোঝা গেল না। লম্বা চেহারার লোকটা এখন গাড়ির সামনে দাঁড়িয়ে, একাকী।